সুযোগ নিয়ে দুর্নীতি আজকে এত ব্যাপক বিস্তৃত রূপ লাভ করতে সক্ষম হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা স্বীকার করে নিচ্ছি যে বাংলাদেশের উন্নয়ন যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি তার পেছনে দুর্নীতির ভূমিকা রয়েছে, আমরা স্বীকার করে নিচ্ছি। কিন্তু মাননীয় স্পিকার, এই একটি দক্ষ ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেটি রাষ্ট্রের জন্য সর্বোচ্চ কল্যাণ বয়ে নিয়ে আসে এবং দুর্নীতি করার সুযোগটিকে ন্যূনতম পর্যায়ে কমিয়ে নিয়ে যায়। মাননীয় স্পিকার, যেহেতু আমরা দক্ষ ব্যবস্থাপনা করতে ব্যর্থ হয়েছি এবং সে কারণে দুর্নীতি আজকে আমাদের এই রাষ্ট্রে ব্যাপক বিস্তৃত রূপ লাভ করছে। আমি একটু পরে নিচ্ছি। মাননীয় স্পিকার, আজকে তারা বলছেন যে আমাদের রাজনীতির ক্ষেত্রে আমরা নাকি মান উন্নয়ন করতে পারিনি। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রটি তার জন্মের পরে পরবর্তী বছরেই জানতো না যে তারা কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় চলবে নাকি তারা সংসদীয় সরকার পদ্ধতিতে চলবে, এবং পরবর্তীতে সামরিক শাসন আসার পরে আজকে আমরা বিতর্ক করছি যে আগামী নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নাকি এই নির্বাচনটি আজকে নির্বাচন কমিশনের অধীনে হবে। এই যে মাননীয় স্পিকার, অর্থনৈতিক ব্যবস্থাপনা অদক্ষতার সংজ্ঞায়নে সরাসরি বলে গিয়েছিলাম যে অর্থ সংক্রান্ত নীতি নির্ধারণের ক্ষেত্রে যে বিষয়টি আসবে সেক্ষেত্রে অদক্ষতা। মাননীয় বিরোধী দলের নেতা এক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে নীতি নির্ধারণী এবং সেক্ষেত্রে পরবর্তী সময়ে শাসন বিচার ক্ষেত্রে এবং শাসন ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে নীতি নির্ধারণের কথা বলে সংসদকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি তো ওনার বক্তব্য রাখছে এবং বিষয়টিকে প্রমাণ করবার জন্য হয়তো উদাহরণ হিসেবে নিয়ে আসছে, এই জন্যই পয়েন্টটি গ্রহণ করছেন। মাননীয় স্পিকার, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ আজকে জানে না যে তাদের নির্বাচন কাঠামো কি হবে, তাদের গণতান্ত্রিক সরকার পদ্ধতির উন্নয়ন কিভাবে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি একটু পরে নিচ্ছি। আজকে তারা দ্রব্য মূল্যের কথা বললেন। মাননীয় স্পিকার, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই, কোনো সেল নেই গত 40 বছরে যারা এই দ্রব্য মূল্য ব্যবস্থাপনা এবং বাজার ব্যবস্থাপনার জন্য একটি সক্রিয় এবং শক্তিশালী নীতিমালা ও কমিটি তৈরি করে সেটিকে কার্যকর করতে সক্ষম হয়েছে। এবং এ কারণেই আজকে আমরা সিন্ডিকেটকে গালি দেই অথবা তাদেরকে দায়ী করি যে তারা এই বাজারের সুযোগটি নিয়ে আমাদের দরিদ্র জনগণের উন্নয়নের বাধা তৈরি করছে, কিন্তু সেই সুযোগটি যে আমাদের অদক্ষ ব্যবস্থাপনার কারণে আমরা তৈরি করে দিয়েছি সেই উত্তরটি কিন্তু আমরা এদেরকে দায়ী করি না। মাননীয় স্পিকার, আমি নিচ্ছি। স্যার, বাংলাদেশে দক্ষ লোকের সরবরাহ হচ্ছে কিনা? মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে দক্ষ লোকের সরবরাহ আছে কি নেই তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সেই দক্ষতাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবহার করতে পেরেছে কিনা। মাননীয় স্পিকার, আমরা পারিনি, কারণ আমরা যখন পরিকল্পনা কমিশন শুরু করেছিলাম বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর নুরুল ইসলাম, ডক্টর আনিসুর রহমান ছিলেন আমাদের সেই পরিকল্পনা কমিশনের সদস্য। এবং মাননীয় স্পিকার, 1974 সালে তারা এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, এই পরিকল্পনা কমিশন ছেড়ে চলে গিয়েছিলেন। মাননীয় স্পিকার, এবং সেখান থেকে আমাদের রাষ্ট্রের পর্যায়ের শুরু। আমি আর পয়েন্ট নেব না। মাননীয় স্পিকার, আজকে তারা বারবার বলছেন যে দুর্নীতি আমাদেরকে বারবার বাধাগ্রস্ত করেছে। একটি রাষ্ট্রের দুর্নীতির ফাঁক ফোকরটি কখন তৈরি হয়? যখন সুনির্দিষ্ট কোনো নীতিমালা থাকে না। মাননীয় স্পিকার, আজকে খুব সাম্প্রতিক একটি শেয়ার বাজারের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। আমাদের শেয়ার বাজারে 96 সালে একবার ব্যাপক দুর্নীতির মাধ্যমে প্রচুর টাকা গুটি কয়েক লোক বের করে নিয়ে গেছে, আবার এই বছর আবার প্রচুর টাকা বের করে নিয়ে গেছে। কেন মাননীয় স্পিকার? কারণ শেয়ার বাজার ব্যবস্থাপনার জন্য আমাদের কোনো দক্ষ নীতিমালা নেই। আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা সকালবেলা বসে এক নিয়ম ঠিক করে, বিকালবেলা বসে আরেক নিয়ম ঠিক করে। একবার বলে মার্চেন্ট ব্যাংক থেকে টাকা নেওয়া যাবে, আরেকবার বলে টাকা নেওয়া যাবে না। এবং এই যে সুনির্দিষ্ট নীতিমালার অভাব মাননীয় স্পিকার, এটি আমার লক্ষ লক্ষ ব্যবসায়ীকে আজকে পথে বসিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, আরেকটি ক্ষুদ্র উদাহরণ দেব। মাননীয় স্পিকার, বাংলাদেশের শিল্পায়নের শুরুতে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যখন আমাদের দেশের মূল যে কলকারখানাগুলো ছিল সেগুলো আমরা দক্ষভাবে ব্যবস্থাপনা করতে ব্যর্থ হয়েছিলাম। ব্যর্থ হওয়ার কারণে একসময় সেগুলো দেউলিয়া হয়ে যায় এবং তারপরে সেখানে দুর্নীতির সুযোগ হয় এবং নামমাত্র মূল্যে গুটি কয়েক ব্যবসায়ী সেগুলোকে কিনে নিয়ে পরবর্তীতে কোটি কোটি টাকার মালিক হয়ে আজকে পুঁজির মাধ্যমে একটি বৈষম্য তৈরি করে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে এবং বাংলাদেশের মানুষকে আজকে পর্যদস্ত করেছে। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা বাংলাদেশের অন্যতম আরেকটি উন্নয়নের অনুষঙ্গ হিসেবে সারা বিশ্বে যেটি পরিচিত হচ্ছে ক্ষুদ্র ঋণের কথা বলি মাননীয় স্পিকার, তাহলে আমরা কি বলবো? এই ক্ষুদ্র ঋণ নিয়ে মাননীয় স্পিকার গত 40 বছরে আমাদের কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না এবং সেই সুনির্দিষ্ট নীতিমালার অভাবের সুযোগটি নিয়েই কিন্তু আজকে যেহেতু সরকার কোনো নীতিমালা দেয়নি সেই জন্য এক একটি এনজিও 35%, 40%, 45% হারে ঋণ চার্জ করেছে আমাদের প্রান্তিক কৃষককে। মাননীয় স্পিকার, সেখানে দুর্নীতিতে আগে এসেছে নাকি আমাদের সরকারের এই যে দক্ষ নীতিমালার ব্যবস্থাপনার অভাবটি ছিল সেটি আগে এসেছে? মাননীয় স্পিকার, সেটির উত্তর তাদেরকে দিয়ে যেতে হবে। মাননীয় স্পিকার, সর্বশেষে তারা পদ্মা সেতুর কথা বললেন। পদ্মা সেতুর দুর্নীতির কথা
মেনে নিচ্ছি, কিন্তু তার আগে আমাদের সরকারের কি কোনো সুনির্দিষ্ট নীতিমালা এখন পর্যন্ত পদ্মা সেতুর ব্যাপারে যেটি প্রণয়ন হয়েছিল সেখানে কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা কি ছিল যে কত টাকা কোন খাত থেকে তারা জোগাড় করবে? এবং সেটি যদি থাকতো তাহলে আজকে একটি দাতা গোষ্ঠীর সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য হয়তো আমার পদ্মা সেতুর প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেত না মাননীয় স্পিকার। এবং তাই বলছি মাননীয় স্পিকার, দক্ষ ব্যবস্থাপনার অভাবের কারণে দুর্নীতির সুযোগ তৈরি হয় এবং এই দক্ষ ব্যবস্থাপনার অভাব বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি অনিশ্চয়তার মুখে, একটি বায়বীয় শূন্যতার দিকে ঠেলে দিয়েছে এবং সেই শূন্যতা আমাদের উন্নয়নকে বারবার বাধাগ্রস্ত করছে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ বিরোধী দলের নেতা আপনাকে। বিতর্ক যখন চলছিল তখন আমাদের মাঝে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান গোলাম রহমান। আমি তাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে এবং তিনি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। আবার বিতর্কে প্রবেশ করছি। বিষয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় অদক্ষতা নয়, দুর্নীতি বাংলাদেশের উন্নয়নকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেয়নি। সরকারি দলের মন্ত্রী হিসেবে আহমেদ ফজলে রাব্বি আপনাকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা এসে যখন সংসদকে ডুয়েল স্ট্যান্ড দিয়ে যান, অর্থাৎ তিনি একবার বলছেন দক্ষ ব্যবস্থাপনার অভাব, আরেকবার বলছেন দক্ষ লোককে আমরা কাজে লাগাতে পারিনি। মাননীয় স্পিকার, তার কাছে শুরুতে একটি প্রশ্ন মাননীয় স্পিকার, যে তিনি যে প্রক্রিয়াটির কথা বলছেন, যে কাঠামোর কথা বলছেন, সেই কাঠামোর মধ্যে দুর্নীতি ছিল কিনা মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, সেই কাঠামোর মধ্যে দুর্নীতি আছে বলে, দুর্নীতি যুক্ত পরিবেশ আছে বলে আজকে হাসান মোশাররফ চৌধুরীকে মানুষকে পদত্যাগ করতে হয়, আজকে সোহেল দাসকে পদত্যাগ করতে হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তিনি যখন সিন্ডিকেটের কথা বলে যান মাননীয় স্পিকার, সেই সিন্ডিকেটে কোনো নীতিমালা মাননীয় প্রতিষ্ঠিত হতে পারে না কেন মাননীয় স্পিকার? সেখানে দুর্নীতি ছিল বলে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেখানে সিদ্ধান্তের যে অদক্ষতা ছিল মাননীয় স্পিকার, অর্থাৎ দক্ষ লোকের যে আসার যে অভাব ছিল মাননীয় স্পিকার, সেই জায়গাটি থেকে আজকে যখন তিনি বিতর্ক করছেন মাননীয় স্পিকার দক্ষ ব্যবস্থাপনার অভাব বলে মাননীয় স্পিকার, সেই জায়গাটিতে একটি প্রশ্ন মাননীয় স্পিকার, দক্ষ ব্যবস্থাপনার অভাবটি কেন মাননীয় স্পিকার? কারণ সেটির উত্তর হচ্ছে মাননীয় স্পিকার দুর্নীতি মাননীয় স্পিকার। সেই জায়গাটি থেকে প্রধানমন্ত্রী যখন মানুষকে বিতর্ক করে যান যে তারা আমরা দুর্নীতির যে সংজ্ঞানটি দিয়েছি ব্যক্তি এবং দলীয় স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নকে প্রভাবিত করা মাননীয় স্পিকার, সেই জায়গাটি থেকে যখন বিরোধী দলের নেতা আমাদের সংজ্ঞানকে বুঝতে না পেরে মাননীয় স্পিকার অর্থনৈতিক উন্নয়নকে একটি সামগ্রিক উন্নয়নের প্যারামিটারে নিয়ে আসলেন মাননীয় স্পিকার, সেই জায়গাটি থেকে আসলে বিরোধী দল নেতা কোনো প্যারামিটার ছাড়া, কোনো কাঠামো ছাড়া মাননীয় স্পিকার আজকে বক্তব্য দিয়ে গেছেন। মাননীয় স্পিকার, তার প্রমাণ করা দরকার ছিল, তার কাছে বার্ডার অফ প্রুফ ছিল মাননীয় স্পিকার, যে দুর্নীতিকে ছাপিয়ে, স্যার একটু পরে নিচ্ছি, দুর্নীতিকে ছাপিয়ে অদক্ষতার কারণে মাননীয় স্পিকার আজকে অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশ উন্নয়নকে প্রভাবিত করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই জায়গায় একটু পরে নিচ্ছি স্যার। মাননীয় স্পিকার, সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা চারটি প্যারামিটারের উপর বিতর্ক করছি, যখন মাননীয় স্পিকার আমরা বলছি যে রাজনৈতিক মানোন্নয়নের কথা, রাজনৈতিক নীতি নির্ধারণের সিদ্ধান্তের কথা বলছি মাননীয় স্পিকার, সেখানে যখন দেখি আজকে চীন এসে যখন মানুষকে ফেঞ্চুগঞ্জে একটি সার কারখানা প্রতিষ্ঠিত করে দিয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী তার সংজ্ঞানে 5টি প্যারামিটারের কথা বলে গেছিলেন, তিনি এখন 4টি প্যারামিটারকে উদ্ধৃত করেছেন। মাননীয় বিরোধী দলের নেতা উনি হয়তো ওই 5টি পয়েন্টেই রয়েছেন, ভুল করে হয়তো 4টি বলছেন, এই জন্য পয়েন্টে গ্রহণ করছি না। আপনি চালিয়ে যান। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে যখন চীন এসে 3000 কোটি টাকা বিনিময়ে মানুষকে সার কারখানা প্রতিষ্ঠিত করে যায়, তখন একটি দল মাননীয় স্পিকার চীনমুখী হয় এবং আরেকটি দল মাননীয় স্পিকার ভারতমুখী হয় মাননীয় স্পিকার। এবং এই যে দুর্নীতি প্রক্রিয়া মাননীয় স্পিকার, বর্তমান যে সরকারটি ক্ষমতায় আছে তারা মাননীয় স্পিকার কুমিল্লা সীমান্ত দিয়ে মাননীয় স্পিকার, যেখানে আজকে আমরা সারের উপর ভর্তুকি দিই, সেই সারগুলো মাননীয় স্পিকার ভারতে চলে যায় মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে আসলে নীতি নির্ধারণের কারণেই দুর্নীতি হচ্ছে কিনা মাননীয় স্পিকার, সেটি স্যার নিচ্ছি না, বসে যান। মাননীয় স্পিকার, যখন আর্থসামাজিক উন্নয়নের কথা বলি মাননীয় স্পিকার, আজকে যে সরকারি ও বেসরকারি উন্নয়নের প্যারামিটারটি আমরা এনেছি মাননীয় স্পিকার, সেখানে এনজিওর কথা বলতে পারি মাননীয় স্পিকার, সেখানে ক্ষুদ্র ঋণের কথা বলেছেন। ক্ষুদ্র ঋণের দুর্নীতি কেন হচ্ছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, সেখানে কোনো সেখানে সঠিক কাঠামো ছিল, আজকে ডক্টর ইউনূসের দুর্নীতির ধরা পড়েছে মাননীয় স্পিকার সবার আগে, অর্থাৎ কাঠামো থাকা সত্ত্বেও সেখানে দুর্নীতি হচ্ছে মাননীয় স্পিকার, অদক্ষতাকে ছাপিয়ে সেই জায়গায় দুর্নীতি হচ্ছে মাননীয় স্পিকার। আজকে যখন গেটকো নাইকো দুর্নীতির কথা বলি, উপরে তো আপনার পয়েন্ট। আপনি ক্ষুদ্র ঋণের কথা বললেন। বাংলাদেশে ক্ষুদ্র ঋণ চালু হয়েছে 1976 সালে, আর যখন সেই নীতিটি হয় 2007 সালে, তখন কিভাবে বাংলাদেশের এই অর্থ ব্যবস্থাপনাকে শক্তিশালী মনে করেন? মাননীয় স্পিকার, উনি একটি ভুল তথ্য দিয়েছেন। ক্ষুদ্র ঋণের নীতিমালা হয় 23 এপ্রিল 2003 সালে মাননীয় স্পিকার, এবং সেই নীতিমালা গ্রামীণ ব্যাংক প্রদয় করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই জায়গাটি দাঁড়িয়ে আজকে 8 বছরে মানুষকে নীতিমালাটি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা হয়নি, কারণ সেই জায়গায় দুর্নীতি আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তিনি কথা বলেছেন, আজকে সিকিউরিটি এক্সচেঞ্জের কথা বলেছেন।
সালমান এফ রহমানের মতন কতিপয় ব্যক্তিকে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য সেখানে কাঠামো করা হয় না মাননীয় স্পিকার। মানুষকে বিরোধী দলের নেতা কোনো উদাহরণ দিয়ে যাননি, কোনো প্যারামিটার দিয়ে যাননি। আজকে বিরোধী দল কোন জায়গা থেকে বিরোধিতা করে তার একটাও নিব না। মাননীয় স্পিকার কোন জায়গা থেকে বিরোধিতা করবে তারা সেই জায়গায় আজকে চিহ্নিত করে যাননি। পক্ষান্তরে মাননীয় স্পিকার আজকে যখন আমরা বলছি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে যে বিভিন্ন এনজিও রয়েছে মাননীয় স্পিকার, আমাদের যে আজকে খনিজ সম্পদের কথা বলতে পারি মাননীয় স্পিকার, গেটকো নাইকো দুর্নীতির কথা বলতে পারি, সেখানে তো কাঠামো ছিল মাননীয় স্পিকার। কোন একটি বিদেশ আমার দেশে আসার আগে সেখানে একটি কাঠামোকে ভেদ করে কিছু শর্তের কারণে সেখানে আসে মাননীয় স্পিকার, অর্থাৎ কাঠামো ছিল কিন্তু মাননীয় স্পিকার সেখানে দুর্নীতি ছিল সবার আগে। দুর্নীতি থাকা সত্ত্বেও মাননীয় স্পিকার সেই জায়গাটিতে অর্থনৈতিক ব্যবস্থাপনা ছাপিয়ে মাননীয় স্পিকার দুর্নীতি প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের উন্নয়নকে। মাননীয় স্পিকার আমরা যখন স্যার আর নিব না মাননীয় স্পিকার, আমরা যখন আমলাতান্ত্রিক জটিলতার কথা বলি মাননীয় স্পিকার এবং প্রশাসনিক স্বচ্ছতার কথা বলি, আজকে যখন মাননীয় স্পিকার বিচার বিভাগ এবং সচিবালয়ে মাননীয় স্পিকার টেবিলের পর টেবিল ফাইল ঘুরতে থাকে মাননীয় স্পিকার, বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্তে মাননীয় স্পিকার দেরি হয়, কাঠামো ঠিকই আছে মাননীয় স্পিকার, সেখানে কাঠামো আছে, টেবিল ফাইল ঘুরতে হবে মাননীয় স্পিকার, কেন সেটি বাস্তবায়ন সেখানেই দুর্নীতি রয়েছে মাননীয় স্পিকার। টাকাটি না দিলে আমার ফাইলটি আসে না মাননীয়, অর্থাৎ এখানে একটি প্রভাবক হিসেবে দুর্নীতি অর্থনৈতিক ব্যবস্থাপনায় নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়নে মূল প্রভাবক হিসেবে কাজ করে, যেটিকে আমরা আজকে দুর্নীতি বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে বিরোধী দল যে জায়গাটি আসলে দেখাতে ব্যর্থ হয়েছেন সেই জায়গাটি হচ্ছে মাননীয় স্পিকার অর্থনৈতিক ব্যবস্থাপনায় আসলে অদক্ষতার যে নীতিমালাগুলো রয়েছে মাননীয় স্পিকার, সেটি কেন দুর্নীতিকে ছাপিয়ে আজকে মূল কারণ হিসেবে দায়ী মাননীয় স্পিকার। তারা একবার দক্ষতাকে ব্যবহার না করার কথা বলেছেন, আবার পরিকল্পনা গ্রহণ করার কথা বলেছেন, যে রাষ্ট্রীয় কাঠামোতে শুরু থেকে কোনো পরিকল্পনা ছিল না মাননীয় স্পিকার। তারা ডুয়েল এজেন্ডা ডিবেট করেছেন মাননীয় স্পিকার। সেই জায়গাটি থেকে যখন মাননীয় স্পিকার আমরা সরকারি দল হিসেবে আজকে বিতর্ক করতে এসেছিলাম, আমরা সংজ্ঞায়ন করে গিয়েছিলাম ব্যক্তি এবং দলীয় স্বার্থ এবং প্রাতিষ্ঠানিক স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নকে কোনো সিদ্ধান্তকে প্রকৃত করা এবং সেই সাথে মাননীয় স্পিকার যে প্যারামিটারগুলো দেখিয়ে গিয়েছিলাম, অর্থাৎ রাজনৈতিক মান উন্নয়ন, আর্থসামাজিক প্রেক্ষাপট উন্নয়ন এবং বেসরকারি ও সরকারি প্রকল্পের মধ্যে যে দুর্নীতিগুলো রয়েছে মাননীয় স্পিকার, সেগুলো আমরা ধাপে ধাপে দেখে এসেছি, উদাহরণের ভিত্তিতে দেখে এসেছি মাননীয় স্পিকার। উনি যে সিন্ডিকেট সিকিউরিটি এক্সচেঞ্জের উদাহরণ দিয়েছিলেন সেগুলো দেখে দিয়েছি, কেন দুর্নীতির কারণে সেগুলো হয়, রাজনৈতিক অদক্ষতার কারণে, অর্থনৈতিক ব্যবস্থাপনা অদক্ষতার কারণে নয় মাননীয় স্পিকার। তাই আজকের এই প্রস্তাবে যদি বাস্তবায়ন হয় মাননীয় স্পিকার, তাহলে সত্যের জয় হবে, বিতর্কের জয় হবে। সবাই শুনেছেন, বুঝেছেন, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে। বিতর্কের জয় আমরাও চাই। মাননীয় বিরোধী দলীয় উপনেতা ইকবাল হাসান, আবার আপনাকে আহ্বান জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মহান সংসদে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রস্তাব উত্থাপন করেছেন, অর্থনৈতিক ব্যবস্থায় অদক্ষতা নয় দুর্নীতি বাংলাদেশের উন্নয়নকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেয়নি। মাননীয় স্পিকার তিনি কিছুক্ষণ আগে বাংলাদেশের কাঠামো আছে এটি নিয়ে কথা বলেছেন। আমাদেরও কোনো আপত্তি নেই, বাংলাদেশের কাঠামো আছে আমরা জানি, সব ধরনের কাঠামোই আছে। এখন প্রশ্ন হচ্ছে সেই কাঠামোতে কোনো অদক্ষতা কিংবা অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় কোনো অদক্ষতা আছে কিনা, এটি হচ্ছে আজকের বিতর্কের বিষয়। এবং আমরা আমাদের স্ট্যান্ড দুটি নয় বরং একটি, আপনারা শুনতে ভুল করছেন, আপনারা বলছেন আমরাও শুনছি কিন্তু আমরা বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, সেটি হচ্ছে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার কারণেই বরঞ্চ যে বাংলাদেশের উন্নয়নকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দিচ্ছে না মাননীয় স্পিকার। আমার দলের নেতা সেটি সুস্পষ্টভাবে পরিষ্কার করেছেন। আমি আসছি তার একটি যুক্তি খণ্ডনে। তিনি একটু আগে বলেছেন বাংলাদেশের কাঠামোতে দুর্নীতি আছে। মাননীয় স্পিকার, একটি প্রশ্ন, যখন একটি কাঠামো হয় সেই কাঠামো কখনোই নিজে দুর্নীতিগ্রস্ত হয় কিনা, নাকি সেই কাঠামোতে যখন কোনো ঘাটতি থাকে, যখন কোনো ঠিক তখন মাননীয় স্পিকার দুর্নীতির সুযোগটি পায় যারা সেই কাঠামোকে বাস্তবায়ন করার চেষ্টা করে মাননীয় স্পিকার। সেই জায়গায় হচ্ছে আজকে আমাদের বিতর্ক। আজকে যখন কাঠামো যারা প্রণয়ন করে এবং কমিশনগুলো যখন প্রণীত হয় মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় হচ্ছে দুর্বলতা থাকে এবং যারা সঠিক যোগ্য লোক তারা কাঠামোগুলো বাস্তবায়ন করে না। সেই কারণে মাননীয় স্পিকার আজকে আমাদের দেশে এই দুর্বলতার কারণে দুর্নীতিকেই হয়, দুর্নীতির সুযোগ পায় মাননীয় স্পিকার। এবং এই কারণে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, বাংলাদেশের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি মাননীয় স্পিকার। একজন উত্থাপন করে সিদ্ধান্ত নিন আগে কে নিবে। আমি বলছি সিদ্ধান্ত অর্থাৎ নীতি নির্ধারণের ক্ষেত্রে যখন জটিলতা হলো আপনি স্বীকার করে নিয়েছেন, সেটি আসলে কেন হয়েছে শুরুতে সেটি প্রমাণ করে দিয়ে যান। মাননীয় স্পিকার, আজকে যখন পরিকল্পনা কমিশনের কথা তিনি বলেছেন মাননীয় নেতা, যখন বাংলাদেশে প্রথম 1972 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে পরিকল্পনা কমিশন হবে এবং ঠিক তার পরবর্তীতে যখন মাননীয় স্পিকার 10 বছরের প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে যখন এরশাদ সরকার এসে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রজেক্ট অর্থাৎ স্যাপ গ্রহণ করে, ঠিক তখন তাদের পরিকল্পনাটি কোন মাত্রায় হয় এবং তাদের পরিকল্পনাটি আদৌ সঠিক কিনা সেই জায়গায় যখন তারা দ্বিধান্বিত থাকে, ঠিক সেই জায়গায় মাননীয় স্পিকার বাংলাদেশের উন্নয়নটি আসলে বাধাগ্রস্ত হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার পরবর্তীতে তারা বলে গিয়েছেন প্রশাসনিক কাঠামোতে দুর্বলতা। হ্যাঁ, প্রশাসনিক কাঠামোতে
না করে আমরা বর্তমানেও চলছি, কোনো পরিবর্তনের চেষ্টা করি না। যখন আমাদেরকে স্থগিত করে রাখা হয় কিন্তু আমরা মাথা তুলে জাগাবার চেষ্টা করি না, ঠিক সেই জায়গায় ম্যাডাম স্পিকার আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হয়, আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি না ম্যাডাম স্পিকার। ম্যাডাম স্পিকার তারা যে এনজিওর কথা শুরুতে বিরোধী দলীয় নেতা বলে গিয়েছিলেন যে আমরা দক্ষতাকে ব্যবহার করতে পারছি না, এটি হচ্ছে বাংলাদেশের উন্নয়নের পথে প্রধান বাধা। এইমাত্র তিনি বলে দাবি করছেন যে অবকাঠামোগত দুর্বলতার ফাঁকফোকরের কারণেই নাকি আমরা উন্নতি করতে পারছি না। মাননীয় উপনেতা মাননীয় স্পিকার, দক্ষতাকে ব্যবহার করতে পারছি না এটি আমাদের দলীয় ক্ষেত্র নয়, বরঞ্চ দলীয় ক্ষেত্রটি হচ্ছে আমাদের ব্যবস্থাপনায় যে অদক্ষতা, এবং ব্যবস্থাপনা অনেক বিস্তৃত যে একটি বিষয়, তাদের মধ্যে থেকে সেই জায়গায় অনেক কাঠামোগত দুর্বলতা থাকে, সেটি হচ্ছে। আমি পয়েন্টটি গ্রহণ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে তারা এনজিওর কথা বলেছেন, গ্রামীণ ব্যাংকের কথা। মাননীয় স্পিকার, এনজিও বাংলাদেশ 1976-এর সময় থেকে পরিচালিত হচ্ছে, কিন্তু তিনি খসড়াটি বলেছেন 2003-এ, যে খসড়াটি আমরা হাতে পেয়েছি 2007-এ। রচিত আর প্রণীত এক কথা নয় মাননীয় স্পিকার। তার পরবর্তীতে আসে বাজেটের কথা। যখন বাংলাদেশের অর্থ ব্যবস্থায় বাজেট প্রণীত হয়, সেই বাজেটে কোনভাবে আমরা নীতি নির্ধারণ করবো, কোন ক্ষেত্রে বেশি প্রাধান্য দিব, সেটি যখন আমরা বুঝি না। কালো টাকাকে যখন সাদা করার একটি নিয়ম থাকে, সেই জায়গায় যখন কোন অর্থ ব্যবস্থাপনা কিংবা সেই জায়গায় যখন অদক্ষতা থাকে, ঠিক সেই জায়গায় ব্যবস্থাপনাটি স্যার, দুর্নীতি থাকার ফলেই তো নীতি নির্ধারণ কি ঠিক হচ্ছে কি হচ্ছে না। মাননীয় স্পিকার, যখন নীতিটি নির্ধারিত অবস্থায় নীতিতে ঝামেলা থাকে, সেই জায়গায় দুর্নীতি তো হবে, এটি স্বাভাবিক। কারণ